যত জ্বালা, একটু যে তৃপ্তি ভরে খাবো তারও জোনে এমন সব বাজে রান্না করতে শুরু করেছে হারামজাদে যে কুকুরে মুখ দেবে না। মরণ আর কি, সকালে দেখলাম এতটা খয়ের, আর এখন কি না বৌমা, বলে কানের মতো খেজে ওরে সবাই আমার মরণ। যাও পিন্ডি চটকাতে যাও। কখন থেকে গধার মতো চেঁচিয়ে মরছি, শুনতে পাওনি নাকি? সোনার ভান করে তামাশা করছিলে? স্নানের কাপড়টা পরিষ্কার করছিলাম মা, তাই হাতটা ধুয়ে আসতে দেরি হয়ে গেল। হ্যাঁ, সেই 11টার সময় আমি স্নান করেছি, আর সেই ভেজা কাপড়টা তুমি এখন বেলা 3টে পর্যন্ত কলতলায় ভেজা অবস্থায় ফেলে রেখে দিয়েছিলে। বলে কদিন টিকবে, কদিন টিকবে ওই কাপড়টা? ছিঁড়ে গেলে কি তোমার বউর বাড়ি থেকে এনে আমাকে পরাবে? কি বলছেন সেটাই বলুন। কেন ডেকেছেন আমাকে? সকাল থেকে আমি কোথায় সময় পেলাম? হ্যাঁ হ্যাঁ, সময় কেন পাবে? তাও যদি নয় টুসি থাকতো। তোমরা হলে সব আধুনিক যুগের আধুনিকা বউ। সংসারের এত কাজের চাপ কি তোমাদের সহ্য হয়? ওই কথাই বলে না, কলিকালে রঙ্গ সবই, আরে বউ হয়েছে রঙের বিবি। কি বলছেন মা? ভোর 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত কোথাও আমাকে দাঁড়াতে পর্যন্ত দেখেছেন? তা তুমি করবে না তো করবেটাকে শুনি? তোমার বাবা কি লাখ টাকা বরপণ দিয়ে তোমাকে বিয়ে দিয়েছে যে আমি তোমাকে পাঠিরানি সাজিয়ে সেবা করব? কেন ডেকেছেন তাই বলুন। সকালে যে এতটা খয়ের দেখলাম, সেটা গেল কোথায়? আমি বাবাকে পানের সাথে দিয়েছি। আমার একটু খয়ের জোটে না, আর তুমি কি না সেটা তোমার শ্বশুরকে খাওয়ালে? বাবা যে খয়ের ছাড়া পান খেতে পারে না মা। মরে যাই খয়ের ছাড়া পান খেতে পারে না, তা একেবারে শ্বশুরের মুখে গুজে দিয়েছো তো? আজকাল তো দেখছি একেবারে দুজনের খুব ভাব। মা মোটার দেখছি এখন খুব ভিমরতি ধরেছে, আর তুমিও লাজ লজ্জার মাথা খেয়ে বেলেল্লা পড়া শুরু করেছো। মা ছি, আপনার মন যে এতটা নিচ আমি জানতাম না। কি এত বড় কথা? আমার নেবে, আমারই খাবে, আবার উল্টো আমাকেই চোখ রাঙাবে। দেখ দেখ তোমার মজা। চমৎকার, এই হলো আজকের শাশুড়িদের আদর্শ রূপ। কি বলতে চাও তুমি? নেহাত আপনি ভাগ্যবতী মাসিমা, তাই আজ আমি আমার সঙ্গে করে ক্যামেরাটা আনতে ভুলে গেছি, নইলে কালই আমি সমস্ত সংবাদপত্রের মাধ্যমে সমস্ত জনগণের সামনে তুলে ধরতাম আপনার মতো দজ্জাল শাশুড়ির বধূ নির্যাতনের আসল তথ্যচিত্র। বেরিয়ে যাও বলছি আমার বাড়ি থেকে। কি আর বলবো, আপনি যদি আমার দিদির শাশুড়ি না হয়ে অন্য কেউ হতেন, তাহলে যে হাত দিয়ে আপনি আমার দিদির গায়ে অত্যাচার করছিলেন, সেই নোংরা হাত আমি মুচড়ে ভেঙে দিতাম। কি? আমার বাড়িতে এসে আমাকেই অপমান? আপনার মান কোথায় যে আমি অপমান করব? তুই একটু চুপ কর। আরে দিদি, তুই এই সুখে আছিস? এই কিনা তো দেবতুল্য শাশুড়ি, এদেরকে যে অসুর বললে অনেক কম বলা হবে। কেন কেন তুই আমায় মিথ্যে বলেছিলিস বল? তুই কি জানিস না যে তোর মতো অসহায় মেয়েদের পাশে দাঁড়িয়ে আমাদের এই নারী নির্যাতন, লোভী অত্যাচারী হিংস্র শাশুড়ি রূপী শয়তানগুলোকে শাস্তি দিতে আমাদের এই নারী মঙ্গল সমিতির সৃষ্টি? কি ক্ষমতা আছে তোমার এই নারী মঙ্গল সমিতির? আপনার চিতা পর্যন্ত সাজানোর ক্ষমতা আছে নারী মঙ্গল সমিতির।
আমি এই শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, দ্বিতীয়বার যদি আপনি আমার দিদির গায়ে হাত তোলার স্পর্ধা দেখান, তাহলে যেই হাত দিয়ে আপনি আমার দিদির গায়ে হাত তুলেছেন, সেই দুটো হাতই শুধু ভাঙবো না, সেই সাথে মাথা ন্যাড়া করে মুখে চুনকালি মাখে আমারই বাড়িতে দাঁড়িয়ে আমারই শাশুড়িকে অপমান করার সাহস তুই পেলি কোথা থেকে? ভেবেছিস বোন বলে আমি তোর সব অন্যায় মুখ বুঝে সহ্য করবো, তাই না? না, সে আমার আপনজনকে সম্মান দিতে পারে না, তাকে আমার বোন বলে স্বীকার করতে ঘেন্না হয়। ওরে ওরে, তোকে যে আমি কোলে পিঠে করে মানুষ করেছি রে, তোর যত আবদার পায়না আমি সব মিটিয়েছি। তোর মনে আছে শিউলি, বাবুদের বাগানে সেই আম কুড়াতে যাওয়া, পুকুরে সাঁতার কেটে শালুক ফুল তুলে যখন আমি তোর ওই দুটো কচি হাতে দিতাম, তখন তুই খুব মজা করতিস আর হাসতে হাসতে আমাকে ওই কচি হাত দুটো দিয়ে ধরে বলতিস, দিদি আমার সোনা দিদি, আমার মিষ্টি দিদি। তারপর তুই যখন কাঁদতে কাঁদতে পাশের গ্রামে মেলা দেখতে যাওয়ার জন্য বায়না ধরলি, সে কি কান্না! তোর কিছুতেই আমি কান্না থামাতে পারছি না। শেষে তোর চোখের জল মুছিয়ে সাজগোজ করিয়ে দুপুরের পরে আমরা মেলা দেখতে রওনা হলাম। মেলায় প্রচুর লোকের সমাগম। তোর হাত ধরে আমি এক ভিড় ঠেলে এগিয়ে চললাম। এক সময় ভিড়ের মাঝে তুই যে কখন হারিয়ে গেছিস, আমি তোকে কিছুতেই খুঁজে পাচ্ছি না, আর চারিদিকে অন্ধকার, আমি তোকে কিছুতেই খুঁজে পাচ্ছি না, আর আমি ডাকছি শিউলি, তুই কোথায়? তারপর তুই একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছিস, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস, আর তুই আমাকে দেখে বলেছিলিস, দিদি আমি আর মেলা দেখতে যাবো না দিদি, আমার খুব ভয় করছে দিদি, আমাকে তুই বাড়ি নিয়ে চ দিদি, আমাকে তুই বাড়ি নিয়ে চ। তারপর তোকে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা হলাম। মাঠের রাস্তা পার হয়ে যখন আমরা পাড়ার রাস্তায় সামনে গেছি, তখন ওই পশ্চিম আকাশে কালো মেঘ জমাট হয়ে রয়েছে। আমরা জোরে পা চালিয়ে যেতে লাগলাম। মুহূর্তের মধ্যে কালো মেঘে আকাশ থেকে উঠল, শুরু হয়ে গেল ঝড় ঝড় বজ্রবিদ্যুৎ। আমরা ছুটতে গিয়ে একসঙ্গে একটা চালা ঘরে আমরা আশ্রয় নিলাম। তারপর প্রচন্ড ঝড়ে একটা গাছের ডাল আর সেই চালা ঘরের ওপর উঠতে পড়লো। আমরা তারপর চিৎকার দুদিকে ছিটকে পড়লাম। তারপর তোকে আমি দেখতে না পেয়ে আমি তুই কোথায় বোন? আমি দেখতে পাচ্ছি না বোন। তারপর হঠাৎ বিদ্যুতের আলোয় দেখি তুই অচেতন অবস্থায় পড়ে রয়েছিস। তারপর চোখে মুখে জলের ছিটে দিয়ে আমি তোকে জ্ঞান ফেরালাম। ততক্ষণে ঝড় জলের তারপর ফুরিয়ে এসেছে। কোনো রকমে তোকে আমি বাড়ি ফিরিয়ে বিছানায় শুয়ে, সেই দিন রাত্রে তুই আমার কোমর জড়িয়ে ধরে বলে শুয়েছিলিস। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তুই বলেছিলিস, দিদি দিদি তুই আমার পুনর্জন্ম দিয়েছিস দিদি, আমার তুই পুনর্জন্ম দিয়েছিস, তুই আমার মা, তুই আমার বাবা, তুই আমাকে ছেড়ে কোনোদিনও কোথাও যাবি না, বল দিদি বল, কোথাও যাবি না বল। দিদি, সে দিদিকে তুই বাবা মায়ের স্নেহ দিয়েছিস, সেই বড় দিদিকে অপমান করতে তোর একটু লজ্জা হলো না? বেরিয়ে যা আমার ঘর থেকে, বেরিয়ে যা। বেশ, আমি চলে যাচ্ছি রে দিদি। আমি ভুলে গিয়েছিলাম যে ভালো মন্দ দেখার অধিকার আমরা হারিয়ে ফেলেছি।
তার প্রতিবাদ করার অধিকারও আমরা হারিয়ে ফেলেছি। কিন্তু দিদি, আমার দিকে তাকিয়ে তুই একটা সত্যি কথা বল দিদি, কার ওপর অভিমান করে তুই নিজেকে কষ্ট দিচ্ছিস দিদি? বল দিদি বল। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। যা, চলে যা তুই, আর কখনো এই বাড়িতে তুই আসিস না। দিদি, মা বাবাকে বলিস তাদের 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 অঞ্জলি মারা গেছে। না রে দিদি না, আর তুই জেগে ঘুমোস না দিদি। এবার এবার ওদের মতোই ওদেরকে ছবল দিতেছে। এ যুগের রীতি যে পাল্টে গেছে দিদি, এই যুগের রীতি পাল্টে গেছে। ভালোবাসার পরিবর্তে যেমন ভালোবাসা দিতে হয়, তেমনি মারের বদলে মার দিয়ে আদায় করে নিতে হয় বেঁচে থাকার অধিকার। আর তা যদি তুই না পারিস, তাহলে তুই অকালেই শেষ হয়ে যাবি রে দিদি, তুই অকালেই মা, ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি মা। ওকে ওকে আপনি একটু ক্ষমা করে দিন মা। নাটক হচ্ছে নাটক। অনেকক্ষণ আগেই এসেছি, দরজার ওপাশে দাঁড়িয়ে আমি এই হতচ্ছাড়ির অভিনয়টা দেখছিলাম। শুধু শুধু ওর অভিনয়টাই দেখলি? ওর বোন জামাই কত বড় অপমান করে গেল, সেটা তো তুই দেখলি না? ওর বোনও তোমাকে শুধু অপমান করেনি মা, বোনকে দিয়ে অপমান করেছে এই হতচ্ছাড়ি। দিদি, তুমি এ কথা বলতে পারলে? থামো, আমরা কিছু বুঝি না ভেবেছো? বোনকে দিয়ে যাচ্ছে তাই গালাগাল করিয়ে নিজের দোষ থাকতে মিথ্যে অভিনয় করলে আমরা সব ভুলে যাবো, তাই না? কখনো ভুলবো না। ওর এই নম্বরই বোনটাকে চুলের মুঠি ধরে যতক্ষণ ঘা পতো না দিয়েছি, তো আমার শান্তি নেই। সেই হারামজাদিকে তো আমি ছাড়বো না মা। সে শুধু তোমাকে অপমান করেনি, ওর ক্লাবে পেয়ে আমাকে জানা তাই বলে অপমান করেছে। আজে আমাকে ভোটে জিততে দাও, তারপর ওর উপযুক্ত ব্যবস্থা আমি করব। তার আগে এই হারামজাদিকে একটু শিক্ষা দিই। এই সরকার তুমি কি করছো? পূজা করছি। হতচ্ছাড়ি, তোর বাবা কত টাকা দিয়ে এ বাড়িতে দিয়ে গেছে যে তুই আমার মাকে অপমান করবি? কোন হারামজাদি বলতে পারবে যে আমার ছেলের বিয়েতে আমি একটা টাকাও বরপণ নিয়েছি? মুখে নুরো জেলে দেব না? আর সেই বিনা পয়সার বউ কিনা আমাকে অপমান করবে? মর মর হতচ্ছাড়িকে, মেয়েরা একেবারে মুখটা ভেঙে দে। মর 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 কাজল! ছি 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 ছি, তোরা মানুষ না জানোয়ার? সহজ সরল এই মানুষটাকে এভাবে মারলে তোদের হাতটা একবারও কাঁপবে না? সহজ সরল তুই কাকে বলছিস কাজল? জানিস ওর বোনকে যে আমাকে কত বড় অপমান করিয়েছে? অপমান? হ্যাঁ, অপমান। ও, আর সেই অপমানের শাস্তি দিতেই বুঝি তুই তোর বাড়ি ছেড়ে এবারে ছুটে এসেছিস? কাজল, আর মা যে বৌদিকে দিন রাত কারণে অকারণে অপমান করছে, তার শাস্তিটা তুই মাকে একবার দে তো দেখি। মজার! ছি! তোর লজ্জা করলো না পরের বাড়িতে এসে মাতব্বরি পালাতে? কি বললি? বাড়ির বউ হয়ে নির্লজ্জের মতো সিনেমা, থিয়েটার আর রাজনীতির পেছনে ছুটে মজা লুটছিস? আর শাশুড়ি আর ননদকে দিয়ে
চাকরানি সাজিয়ে মনের সুখে খুশির হাসি হাসছিস? বেশ করেছিস, কিন্তু মনে রাখিস দিদি, দিন একদিন পাল্টাবি, আর সেই দিন তোর ওই সীমাহীন পাপের শাস্তি পেতে তোর দু চোখে ঝরবে অঝরের ধারা। তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস কাজল। তোমাদের চেয়ে আর বেশি বাড়াবাড়ি করলাম কোথায় মা? যে মানুষটা তার নিজের মা বাবা ভাই বোনকে পর করে তোমাদেরই আপন করে তোমাদের সুখের জন্য নিঃস্বার্থভাবে নিজেকে বিলিয়ে দিল, তার বিনিময়ে তোমরা কি দিলে মা? কাজল, আজ তোমার মেয়েকে যদি তার শাশুড়ি আর ননদ মিলে এভাবে অত্যাচার করতো, তাহলে কি তোমার বুকটা একবারও কাঁপতো না মা? বৌদি ভালো মানুষ সেজে আর কত সহ্য করবে? ঠাকুরজি, আমার একটা অনুরোধ রাখবে তুমি ভাই? কি অনুরোধ বৌদি? আমাকে একটু তুমি বিষ এনে দিতে পারবে? না বৌদি, না, ও কথা বলো না বৌদি। কাপুরুষের মতো আত্মহত্যা করলে মানুষ যে তোমায় ধিৎকার দেবে বৌদি। আর যে আমি পাচ্ছি না ঠাকুরজি, 10টি বছর ধরে চলতে চলতে পড়ে গেছে আমার মন। যে মনের মলিনতায় জমা হয়েছিল একটু সুখ, একটু স্বপ্ন আর একটু আশা, সেই আশাহীন জীবনটাকে আর আমি বাঁচিয়ে রাখতে চাই না ঠাকুরজি, আর আমি বাঁচিয়ে রাখতে চাই না, চাই না। শান্ত হও বৌদি, শান্ত হও। একটিবার শুধু তুমি ওদের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করো বৌদি। তুমি শক্ত হাতে রুখে দাঁড়াও, ঠিক যেমন করে আমার এই দিদি তার শাশুড়ি আর ননদকে সাজিয়েছে বাড়ির চাকরানি, তেমনি করে। না, আমি তা পারবো না। কেন পারবে না দিদি? যারা বিনা কারণে করে চলেছে অমানসিক নির্যাতন, তাদের প্রতি কিসের তোমার এত দরদ বৌদি? কেন তুমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে না বৌদি? ঠাকুরজি, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? পায় না ঠাকুরজি, পায় না, পায় না। না বৌদি না, ও কথা শুধুমাত্র কাব্যতেই মানায়, বাস্তবে তা ভুল, মিথ্যে। মানুষ যদি এই সব অন্যায়ের প্রতিবাদ না করে, তাহলে সমাজের এই সব কুকুরদের অত্যাচার যে সীমা ছাড়িয়ে যাবে। তাই তো এই সব কুকুরদের শায়েস্তা করতে উপযুক্ত মুগুরেরই প্রয়োজন, উপযুক্ত মুগুরেরই প্রয়োজন। শুনলি হরমজাদি বুঝোর কথা শুনলে? আমরা নাকি কুকুর, ওকে নাকি কামড় দে। দেব, ওদেরকে আমি উপযুক্ত কামড় দেব, আর এমন কামড় দেব যে তার জ্বালায় শুধু ওই হতচ্ছাড়িটা জ্বলবে না, তার সঙ্গে জ্বলবে ওই নাম্বারি বনটা। কর্তব্য, কর্তব্য, কিসের কর্তব্য? স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষাকে বিসর্জন দিয়ে কর্তব্যের ডালি সাজাতে আমি বাধ্য নই। আর সেই আনন্দের সাথে আমি গা ভাসিয়ে দিলাম। কাপড়ে চোর কাটানো মনে প্রেম সোজা তীর মেরেছে। ওই মা বাবারে 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 কাটা ফুটেছে। আমার বড় লেগেছে। মাছের কাটা নয়, খোপার কাটা নয়, কাপড়ে চোর কাটানো। মনে প্রেম সোজা
শান্তি একমাত্র সম্পদ হলো এই শাঁখা আর সিঁদুর। সেই সম্পদই যদি বিসর্জন দিতে হয় তাহলে বেঁচে থাকার লাভ কি? তাহলে আমার কথা মেনে নিচ্ছ তো? হ্যাঁ, আর এও বলতে বাধ্য হচ্ছি, এই নারী মঙ্গল সমিতি একটা মিথ্যে প্রহসন ছাড়া আর কিছুই নয়। কিছু বুদ্ধিহীনা নারীদের মধ্যে মিথ্যে বিপ্লবের সূচনা করে ওই হট্টগোলের মাধ্যমে পুরুষদের যাচ্ছে তাই গালাগাল দিয়ে নারী মঙ্গল করা যায় না। সত্যিই যদি নারী মঙ্গল করতে হয় তাহলে নারীদের কিছু নিজস্ব মতামত নিয়ে চলতে হবে। শুধু তাই নয়, প্রত্যেককে স্বামী সন্তান নিয়ে সংসার করার সুযোগ করে দিতে হবে। আমি এই সমিতির প্রত্যেকটি কার্যকলাপে তীব্র প্রতিবাদ করছি। আপনার প্রতিবাদ আমি সমর্থন করছি। শুধু আমি নয়, আমার মতো বহু কুমারী মেয়ের জীবন নষ্ট করার জন্য ওই শিউলিরা এই সমিতি সৃষ্টি করেছে। আর যেমন আমি ভুল বুঝতে পেরেছি, তেমনি এই সমিতি প্রত্যেকটি মেয়ের মধ্যে এই ভুল আমি তুলে ধরবো। সব মেয়েরা যদি তোমার মতো বুদ্ধিমতী হতো তাহলে ওই সমাজের বুকে এই সব বাজে নোংরা মেয়ের দল কোন কথার মিথ্যে আন্দোলনে দিন রাত যেখানে সেখানে ঘুরে বেড়াতো না। আপনি ঠিক বলেছেন। একটা কথা ভেবে দেখো সোমা, পুরুষরাই হলো এই সমাজের শ্রেষ্ঠ। তাদের একটা নিজস্ব অধিকার থাকা উচিত। তাছাড়া মেয়ের বিয়েতে যদি তার বাবা স্বেচ্ছায় তার জামাতাকে কিছু দান করে থাকে তাতে আর কি বলার থাকতে পারে? আমি বিরাট ভুল করেছি দিদি। বাবা আমার বিয়ের সমস্ত আয়োজন করে ফেলেছে, তার সত্ত্বেও আমি বিয়ে করতে অস্বীকার করেছি। প্রায়শ্চিত্ত করা দরকার। যাও, তুমি বাবাকে বলো বিয়েতে তুমি রাজি আছো। হ্যাঁ, বলবো। এবং তার আগে আজ এই সমিতি থেকে নিজেকে মুক্ত করতে আমি লিখিত আবেদন পেশ করব। লিখিত আবেদন। একে একে এইভাবে আমি প্রত্যেকের মনকে বিছিয়ে তুলব। তারপর এই সংগঠনকে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে আমি নেব আমার অপমানের চরম প্রতিশোধ। চরম প্রতিশোধ। দিদি, তুই এখানে? ওরে, সোমাকে আর খুঁজে পাবি না রে। সে এখন আলোর সন্ধান করতে। তার মানে খাঁচার বন্দি পাখি যখন একবার খোলা আকাশ দেখতে পায় আর মন যে বড় চঞ্চল চঞ্চল হয়ে যায়। মনিকা ছেড়ে আসল কথা বলে এখান থেকে বিদায় হ। তোর বাজে কথা শোনার মতন ধৈর্য আমার নেই। কাজল দেবী, আর কয়েকদিন পর আমার এই মুখের কথাটা ওর কাছে রূপকথার সামিল মনে হবে। আমি শিশু নই যে ঠাকুমার কোলে বসে রূপকথার গল্প শুনবো। তাছাড়া ঠাকুমা সাজতে তোর এখন অনেক বাকি। বাজে চর্চা ছেড়ে ভবিষ্যতের গর্ত ভাঙলে বা ভবিষ্যতে আমি তো দিদি তোর ভালোর জন্য এই কথাটা বলছি। আমার বিরক্ত করিস না তো। যা, চলে যা এখান থেকে। হ্যাঁ, যাবো। তবে একটা কথা শুনে রাখ কাজল, যেমন করেই হোক তোদের এই সংগঠনকে আমি ভাঙব। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। কথাটা আমার গায়েই লাগলো না। তুই যে কতটা নির্লজ্জ এটাই তার প্রমাণ রে দিদি। আমার আত্মসম্মানে আঘাত করে কথা বললে
মূল্যবান জুতোটা ছিঁড়ে গেলে আপনাকে নিজেকেই পয়সা খরচ করে সারাতে হবে। উল্টে তুমি ওকে জুতো মেরে উচিত শিক্ষা দাও শিউলিদি। ছি কাজল ছি, ও কথা বলতে নেই। ওনার ওই নোংরা গালে জুতো মেরে আমার জুতোটা নোংরা করি কেমন করে? কথাটা আমার মনে থাকবে। মনে থাকলেই আমি খুশি হব। শোনো শিউলি, তোমার এই নারী মঙ্গল সমিতির মধ্যে যে অনৈতিক ছড়িয়ে দিয়েছি, তা যখন অঙ্কুরিত হয়ে শাখা পোশাখা বিস্তার করবে, তখন বুঝবে আমাকে অপমান করে তোমরা কি ভুল করেছো। শিউলিদি, এইসব নিজ মনোবৃত্তি মানুষগুলোর জন্য আমরা কি আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না? ধৈর্য ধরো কাজল, আমরা তো কোনো অন্যায় করছি না। যারা আমাদের শুভ কাজে বিরোধিতা করে নারী জাতির চরম সর্বনাশ ডেকে আনতে চাইছে, তাদের চেয়ে আমাদের ওপর ভগবানের আশীর্বাদ নিশ্চয়ই অনেক বেশি থাকা উচিত। কিন্তু কতদিনে এই আশীর্বাদ বাস্তবে রূপ নেবে শিউলিদি? এদিকে যে দিদি আমাদের দলের অধিকাংশ মেম্বারদের মন একের পর এক বেশি তুলছে। কাজল, তার শিকার হয়েছে ওই সোমা। কি বলছো তুমি? কোথায় কোথায় সোমা? জানি না শিউলিদি, ওর খবর ওই জমিরও অজানা। কাজল, সাবধান, ক্রিটিসাইজ করে কথা বলবি না। জমটা কে শুনি? তুই না আমি? লোক লজ্জার ভয় থাকলে তাহলে শত্রুর সঙ্গে সুর মিলিয়ে আর ভবিষ্যতের গানব গাইতো না। অসহ্য অসহ্য, এই অপমান আমি কিছুতেই সহ্য করব না। আজ আমি এই সমিতি থেকে রিজাইন দেব। এই নাও তোমার রিজাইন লেটার। সোমা, এ কি পাগলামো করছো সোমা? নিজেদের ব্যক্তিগত আক্রোশে এমন একটা মূল্যবান প্রতিষ্ঠাকে তুমি নষ্ট করতে চাইছো? হ্যাঁ হ্যাঁ চাইছি। আমি এই সমিতি থেকে বিদায় নিলাম। সোমা, তুমি কিন্তু রেগুলেশনের বাইরে গিয়ে কাজ করছো। তোমাদের রেগুলেশন আমি মানি না। না মানলে নিজের হাতে স্বাক্ষর করেছিলিস কেন? কই বিরোধ আমি তোকে দেব? একদিন ভালো লেগেছিল তাই এসেছি, আজ আর ভালো লাগছে না তাই চলে আসছি। কথা শোনো সোমা, আমাদের আমাদের আন্দোলন যে এখন উন্নতির মুখে। এই সময় যদি তুমি আমাদেরকে ছেড়ে চলে যাও, তাহলে যে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে সোমা। হোক, বাবা আমার বিয়ে সব ঠিক করে ফেলেছে। আমি লাখ টাকার বরপণ এই বিয়ে করব। তোমায় আমি অনুরোধ করছি সোমা, এই ভুল তুমি করো না সোমা। দরকার হলে আমরা তোমার বাবার কাছে যাবো, অনুরোধ জানাবো এ বিয়ে বন্ধ করে দেয়া। খবরদার, আমার ভবিষ্যৎ তোমরা নষ্ট করতে চাও না। সোমা, এতদিন সত্যি আমি ভুল করেছি, কিন্তু আর নয়। অন্ধ শুধু একবারই লাঠি হারায়। একবারই লাঠি হারায় ঠিক, কিন্তু তুমি তো অন্ধ নও, তুমি বোকা। তাই লাঠি তুমি বারবারই হারাবে। সাবধান দিদি, বাজে কথা বললে আমি তোমায় অপমান করতে বাধ্য হব। মনে রেখো, আমার নাম সোমা। সোমা সোমা। এবার কি করবে শিউলিদি? সবাই যদি এমনি করে একে একে চলে যায়, শুধু তুমি আর আমি ধরে রাখবো আমাদের এই সংগ্রামের নিশান। এসো বোন, সমস্ত কামনা বাসনাকে তুচ্ছ করে আমরা হাতে হাত মিলিয়ে এগিয়ে যাই নতুন দিগন্তের সন্ধানে। লৌহ কপাট
ভেঙে ফেলে করলে লপাট রক্ত জমাট সেকল খোঁজার বাসন বেদি কারা রইল কপাট ভেঙে ফেলে করলে লপাট রক্ত জমাট সেকল খোঁজার বাসন বেদি ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় নিশান ধ্বংস নিশান উঠুক প্রাচীর প্রাচীর বেদি কারা রইল কপাট ভেঙে ফেলে করলে লপাট রক্ত জমাট সেকল খোঁজার বাসন বেদি ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় নিশান ধ্বংস নিশান উঠুক প্রাচীর প্রাচীর বেদি কারা রইল কপাট 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 ওর কি দোষ? এই ডাইনি দুটোই তোর মাথাটা চিবিয়ে খেয়েছে। এই হারামজাদি শ্যামলী, 8 ঘন্টার মধ্যে সব গুছিয়ে যদি এবারে না চেয়েছিস তাহলে আমি মজা দেখাবো। তোমার কি হলো ঠাকুমা? দাদুমা ছুঁচলে আমায় ছুঁচলে দাদুমা তোর যে টিভি রোগ হয়ে যাবে। তাহলে দেখবো আমার মা বাবা আমার চিকিৎসা না করিয়ে গোয়াল ঘরে ফেলে রাখে। ও কথা বলতে নেই বাবলু, গোয়াল ঘর তো কি হয়েছে, ওখানে যদি গরু থাকতে পারে তাহলে আমরা কেন থাকতে পারবো না বাবা? ওখানে থাকা কি আমাদের উচিত হবে? ওরে দাদু ভাই, তোর মাকে গিয়ে জিজ্ঞাসা করে হয়তো আমরা গোয়াল ঘরে থাকলে গরুগুলোর কোনো ক্ষতি হবে না তো। আমি যদি বড় হতাম তাহলে এই ঘরে রেখে নিজের হাতে আমি সেবা করতাম। পিসিমণি, মা বাবা ঠাকুমার কোনো চিকিৎসা করাবে না, কিন্তু আমি করাবো। তাই লুকিয়ে আমি আমার জমানো টাকাগুলো নিয়ে এসেছি। তুমি শীঘ্রই ডাক্তারবাবুকে ডেকে আনো। দাদু দাদু ভাই না না দাদু ভাই না, শুধু শুধু তোকে টাকা খরচ করতে হবে না, তাছাড়া আমি আর কটা দিনই বাঁচবো। ও আমার টাকা তোমরা নেবে না? দুঃখ করিস রে বাবলু, দাদু ভাই দাদু ভাই, তুই যে আমার জন্য তোর সমস্ত জমানো টাকা দিতে এসেছিস, এই কথা শুনে আমার অর্ধেক রোগ সেরে গেছে। দাদু ভাই দাদু ভাই, এবার এবার আমরা নতুন ঘরে যাই। সত্যি তোমরা চলে যাবে ঠাকুমা? ওরে দাদু ভাই, হ্যাঁ বিনুর মায়ের বলি সে যেন এই বাসনগুলো ভালো করে ধুয়ে নেয়। আমি ছুঁয়েছি তো দাদু ভাই। যেও না ঠাকুমা, যেও না। তোমরা এই করছো না, যেও না। ভালো হয়ে গেলে আমি আবার এই ঘরে ফিরে আসবো, আবার আগের মতো তোকে আমার কোলে বসিয়ে সেই রূপকথা রাজকুমারের গল্প শোনাবো রে দাদু ভাই। ঠাকুমা, আর যদি ফিরে না আসি তাহলে জানবি তোর ঠাকুমা সেই রূপকথার রাজ্যে হারিয়ে গেছে। মানুষ যে আজ আর নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে, পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজে। মানুষ যে আজ আর নেই গো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে, পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজে নিজে।
সহ্য করার মতো ক্ষমতা আমাকে দাও ঠাকুর, সেই দুঃখ সহ্য করার মতো ক্ষমতা আমাকে দাও। কই না তো, তাহলে তোমার চোখে জল কেন? ওই চোখে একটা পোকা পড়েছিল তো তাই। একা থাকলেই বুঝি তোমার চোখে জল আছে? টুসি, যতই তুমি লুকিয়ে কাঁদো না কেন, চোখের জল তুমি কখনো লুকোতে পারবে না বৌদিমণি। টুসি তুই আমি এক এক সময় কি ভাবি জানো? কি ভাবিস? ভালো মানুষগুলো কি শুধু মুখে কাঁদতেই আসে? যারা দিনের পর দিন অকারণে কষ্ট দিচ্ছে, ওই উপরে ভগবান তো তাদের কোনো শাস্তি দিচ্ছেন না। টুসি তুই শুধু শুধু ভগবানকে গালমন্দ করছিস টুসি। শুধু শুধু নয় গো বৌদিমণি, শুধু শুধু নয়। শুনেছি ভগবান নাকি পৃথিবীতে মানুষ সৃষ্টি করে পাঠান, সারা জীবন সবাইকে সমান ভাগে ভাগ করে দেয়। মাঝে মাঝে একবার কাছে পেয়ে তাকে জিজ্ঞাসা করতাম, আমার বৌদিমণির কি দুঃখের ভাগ শেষ হবে না ঠাকুর? দূর পাগলি, তুই এমন সব কথা বলিস যে শুনলে আমার হাসি পায়। যদি সত্যি করে হাসি হাসতে, তোমার সেই হাসি দেখে অন্তত একটু টুসি কতদিন পর একটু তৃপ্তির নিঃশ্বাস পেয়েছে। টুসি কোথায় কোথায় হারিয়ে গেলে বৌদিমণি তোমার সেই সুন্দর মন ভোলা না হাসি, যে হাসির মাথায় চড়ে এত খুশি ঘুরে যেত, সে একা, তার মা নাই বাবা নাই, সারাটা জীবন তাকে এই চৌধুরী বাড়িতে চাকরানি হয়ে কাটাতে হবে। টুসি তুই কাঁদছিস? তোমার দুঃখ দেখে যাদের চোখে জল আসে না, তারা হয় পাষাণ নয়তো মানুষ রূপী জানোয়ার। টুসি তুই চুপ কর। তুমি এখনো চুপ করে আছো বৌদি, কিন্তু তোমার মাথায় চড়ে ওরা বসে আছে। জানো বৌদিমণি, তোমার জায়গায় আমি যদি থাকতাম, আমি আরে ঝাঁটা মেরে ওদের। টুসি এত বড় সাহস তোর, বাড়ির চাকরানি হয়ে কিনা তুই? বৌদিমণি, আজ যদি কোনোদিনও তোর মুখে এমন কথা শুনি, তাহলে আমি তোকে বুঝিয়ে দেব যে মনি আর চাকরানির সম্পর্ক। টুসি অনেক কষ্টে আমি এ কথা বলছি রে। চাকরানি? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো বৌদিমণি। আমি তো শুধু একটা সামান্য চাকরানি। আমার তো এসব কথা বলার সাজে না না, আমি আর কোনোদিন বলবো না। তুমি দেখে নিও বৌদিমণি, আমি আর কখনো বলবো না। আমি আর কখনো বলবো না বৌদিমণি, আমি আর কখনো বলবো না, কখনো না, কখনো না। টুসি আমাকে ক্ষমা কর বোন, কেন যে তোকে আমি এইভাবে দুঃখ দিলাম তা তুই বুঝবি না রে টুসি, তা তুই বুঝবি না। তাই বলছি যদি পারিস তোর তোর এই হতভাগী বৌদিমণিকে একটু ক্ষমা করিস বোন, একটু ক্ষমা করিস। জীবন খাতার প্রতি পাতা যতই লেখো হিসাব নিকাশ কিছুই রবে না। লুকোচুরির এই যে খেলা প্রাণীর যত দেয়া নেয়া পূর্ণ হবে না। জীবন খাতার প্রতি পাতা যতই দেখো হিসাব নিকাশ কিছুই রবে না। নিশ্চয়ই করব, আর সেই
জন্যই তো আমি এসেছি। মা, এতদিন তুমি অনেক খেলা খেলেছো বাছা, আজ আমি তোমার সব খেলা শেষ করো। তুমি কি করছো মা? আপনি আমার গায়ে কি দিচ্ছেন মা? হ্যাঁ, তোমার যাতে পুড়ে মুড়তে খুব বেশি কষ্ট না হয় তাই আগে কেরোসিন ছিটিয়ে তারপর মাচিসটা জ্বালবো। না না, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আমি আপনাকে আমাকে মারতে চাইছেন? তোমাকে পুড়িয়ে না মারলে আমি আবার আমার ছেলের বিয়ে দেব কেমন করে? তুমি বেঁচে থাকবে আমার ছেলের বিয়ের বর্বন আমি নেব কেমন করে? মা, সামান্য কয়েকটা টাকার জন্য আপনি আমাকে মেরে ফেলবেন মা? এইটুকু দয়া মায়া কি আপনার মনে এতটুকু নেই? না, নেই। টাকার জন্য আমি যে কোনো কাজ করতে প্রস্তুত। দোহাই মা আমার, আমি আমি আপনার পায়ে পড়ছি মা। আপনি আপনাকে আমাকে রক্ষা করেন না। বাঁচা তোর হবে না, বাঁচতে দেব না। বাঁচতে চাই? কেন কেন আমি কি অপরাধ করেছি? যত লজ্জা কষ্টটা সহ্য করো তো আমি তোমাদের একটা কুটু কথা বলিনি কখনো। আমি তোমাদের অন্যায়ের প্রতিবাদ করিনি, তাহলে তাহলে তোমরা কেন আমাকে মারতে চাইছো? এই কথার জবাব তুই পাবি না। আমি বাঁচতে চাই। কে কথা? তোর বাঁচা দিন শেষ হয়ে গেছে। আমরা পালিয়ে গেল। যাবে কোথায়? পালাতে বেরোতে পারবে না। এখানে দাঁড়িয়ে থাকো না। আমি শয়তানটাকে একেবারে শেষ করে দিয়ে আসছি। এইবার তুই যাবি কোথায়? তোমাকে পুড়িয়ে মেরে আমি নেব কায়দা করে তোমার ওই নম্বরী বোনটাকে আমি আবার আমার রূপের দিয়ে দেব। তারপর সেই নম্বরী বোনটাকেও এইভাবে পুড়িয়ে মেরে আমি নেব আমার অপমানের প্রতিশোধ। এতদিনে পাপটা শেষ হয়েছে, বিদায় হয়েছে। যাই এবার নারায়ণের পুজোটা দিয়ে আসি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম।
কিন্তু ভগবান তুমি এর বর্বরতার সাজা দিও। টুম্পা উত্তেজনা দিদি তোর কি অবস্থা হয়েছে রে দিদি? সারা শরীর যে তোর পুড়ে গেছে দিদি। দিদি দিদি তুই এসেছিস বল। এই দেখ আমার শাশুড়ি আর ননদ মিলা আমাকে পুড়িয়ে মারছে দিদি 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 আমার একটা কথা রাখবি শিউলি। ওরা আমাকে বাঁচতে দিল না রে শিউলি। আমি তো চলে যাচ্ছি রে শিউলি। না না রে দিদি না, আমি তোকে এইভাবে চলে যেতে দেবো না রে দিদি। আমি এখনই তোকে ডাক্তারখানা নিয়ে যাবো। আমি তোকে যেমন করেই হোক বাঁচাবো রে দিদি। আমি তোকে যেমন করেই হোক বাঁচাবো। বাঁচতে আমি চেয়েছিলাম রে, আমাকে ওরা বাঁচতে দিল না রে। ওরা আমাকে বাঁচতে দিল আমার টুম্পাকে তুই একটু দেখিস। আমার টুম্পাকে একটু দেখিস। আমার টুম্পা আয় মা, একটু কাছে আয় মা, একটু আমার কাছে আয়। আমি শেষবারের মতো আমি দেখি। দিদি 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 তুই ওরকম কথা বলিস না দিদি, ওরকম কথা বলিস না রে দিদি। ওরকম করিস না দিদি। শিউলি কাঁদিস না, শিউলি কাঁদিস না। এই সংসার বড় নিষ্ঠুর রে শিউলি। তুই তো আমার মতো ভীতু নস। এরা শুধু নিতে জানে, বিনিময়ে কিচ্ছু দিতে জানে না। শিউলি আমার একটা কথা তুই রাখবি বোন? রাখবো দিদি, তোর যে কোনো কথাই যে আমি রাখতে রাজি আছি দিদি। জানিস শিউলি আমার দুর্বলতার সুযোগ নিয়ে ওরা আমাকে শেষ করে দিল দিদি, আমাকে শেষ করে দিল। কিন্তু তুই তো আমার মতো দুর্বল নস শিউলি, দুর্বল নস। তুই আমাকে কথা দে, আমার এই মৃত্যু প্রতিশোধ তুই নিবি। আমাকে কথা দে শিউলি। কথা বলছিস না কেন দিদি? তোর চোখের তারা কেন এমন স্থির হয়ে গেছে দিদি? দিদি তবে কিন্তু টুম্পা, তোর মার কথা বল টুম্পা।
নির্মম নিষ্ঠুর ভাবে পুড়িয়ে মেরেছে তাদেরকেও আমি কখনোই ক্ষমা করব না দিদি, কখনোই ক্ষমা করব না। আজ যেমন তোকে ওরা নিষ্ঠুর নির্মম ভাবে পুড়িয়ে মেরেছে, ঠিক তেমন করেই ওদেরকে আমি জ্যান্ত পুড়িয়ে মারবো।